উৎসবের জার্নিটা অসাধারণ ছিল। আমাদের চলচ্চিত্রের একটা নতুন জোয়ার এসেছে। প্রতি ঈদেই অনেক সিনেমা মুক্তির অপেক্ষায় থাকে। শুধু বনলতা এক্সপ্রেসই নয়, আরো যেই বাকি সিনেমাগুলো আছে সবাই ক্যাপাসিটি ইস্যুতেই ভুগছে। সুপ্রিয় দর্শকবৃন্দ, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি নাগরিক প্রতিদিনের বিশেষ আয়োজন সিনেটকে। আজকে আমাদের সাথে রয়েছেন খুবই বিশেষ একজন ব্যক্তি। তিনি হচ্ছেন সামিউল ভুঁইয়া ভাই। তিনি একাধারে একজন চিত্রনাট্যকার এবং গল্পকার। তিনি উৎসব দিয়ে আমাদের উদযাপন শুরু করেছিলেন এবং বনলতা এক্সপ্রেসের জার্নি দিয়ে আমাদেরকে মুগ্ধ করে চলছেন। সামিউল ভাই, কেমন আছেন? স্বাগত আজকে। থ্যাংক ইউ, ভালো আছি। আপনি কেমন আছেন? এই তো ভাইয়া, আমিও ভালো আছি। তো ভাইয়া, শুরুতেই যে একটা বিষয় জানতে চাই, বনলতা এক্সপ্রেসের জার্নিটা কেমন যাচ্ছে? আপাতত অসাধারণ যাচ্ছে, কারণ ঈদের ৭ দিনে বনলতা যে পরিমাণ দর্শকদের ভালোবাসা পেয়েছে এবং পাচ্ছে এবং পেয়েও যাচ্ছে। ইন্টারন্যাশনাল রিলিজ হয়েছে, অস্ট্রেলিয়া অলরেডি ডিস্ট্রিবিউশন চলছে। আর দর্শকদের এত অভূতপূর্ব সাড়া, সেটা উৎসবের পর থেকেই আমরা আশা করেছিলাম ফ্যামিলি ওরিয়েন্টেড কিছু একটা করব। এবারও সেরকম যেরকম সাড়া পাচ্ছি, সেটা আসলে অভাবনীয় আমার জন্য। আসলে আমি কান্ট বিলিভ। তো ভাইয়া, আমরা তো বর্তমান সময় দেখতে পাচ্ছি যে অনেক মানুষ আসলে ফেসবুকে বা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে বলছে তারা বনলতা এক্সপ্রেস টিকিট পাচ্ছে না। এটার কারণটা কি হতে পারে? এটা তো অবশ্যই এই শুধু বনলতা এক্সপ্রেসই নয়, আরও যেই বাকি সিনেমাগুলো আছে সবাই ক্যাপাসিটি ইস্যুতেই ভুগছে। যেটা আমাদের গত বছর থেকেই এই বিষয়গুলো নিয়ে বিশাল আলাপ চলছিল, যেহেতু আমাদের চলচ্চিত্রের একটা নতুন জোয়ার এসেছে। প্রতি ঈদেই অনেক সিনেমা মুক্তির অপেক্ষায় থাকে, কিন্তু ক্যাপাসিটির জন্য এই এই ঈদেও আরও অনেক সিনেমা ছিল যারা ক্যাপাসিটির কারণেই আসতে পারেনি। এখন এই মুহূর্তে যখন বনলতার অনেকগুলো শো হাউসফুল যাচ্ছে, অলমোস্ট হাউসফুল যাচ্ছে কিছু শো, তারপরেও যে শো বাড়ানো যাচ্ছে না, এটার কারণ হতে পারে যে আরও অনেকগুলো সিনেমা আছে, সিনেপ্লেক্সগুলো অ্যাকোমোডেট করার চেষ্টা করছে কিন্তু পারছে না। আমার মনে হয় দেশে মাল্টিপ্লেক্স, সিঙ্গেল স্ক্রিন সব কিছুই আর বাড়ানো দরকার। এই কারণটা আসলে আমরা না হলে আমরা এরকমই ফেস করতে থাকবো, চলতেই থাকবে এই জিনিসটা। সো আশা করি আগামী ২ সপ্তাহের মধ্যে এই জিনিসগুলো পরিবর্তন হবে। বনলতা তার মতো শো পাবে। অন্যান্য সিনেমাগুলোও দর্শক যেরকম দেখতে চান, বনলতাও যেরকম দেখতে পারেন মানুষ, টিকিট পান। টিকিট নিয়ে হাহাকার চলছে, সেটা অবশ্যই সেটা বুঝতে পারছি। তবে এটার একটা সমাধান আসলেই দরকার আমাদের। ভবিষ্যতের সিনেমা ইন্ডাস্ট্রির জন্যও দরকার, বর্তমানেও প্রয়োজন। তবে যে সকল দর্শকদের সৌভাগ্য হচ্ছে বনলতা এক্সপ্রেস দেখার, তারা সবাই কিন্তু হল থেকে বেরিয়ে সবাই মুগ্ধ প্রতিক্রিয়া দিচ্ছে, সবাই অত্যন্ত পছন্দ করছেন। কিন্তু আমরা কিন্তু জানি বনলতা এক্সপ্রেসের আগেও কিন্তু একটা গল্প ছিল, সেটা হচ্ছে আমাদের উৎসব। উৎসব কিন্তু একটা ফ্যামিলি ওরিয়েন্টেড ফিল্ম, বের হয়েছিল গত বছর। তো উৎসবের জার্নিটা সম্পর্কে আমাদেরকে একটু বলবেন? না, উৎসবের জার্নিটার শুরুটা তো তানিম ভাইকে দিয়েই। আমাদের ডিরেক্টর, উনার অনেক দিনের একটা প্ল্যান ছিল যে উনি ক্রিসমাস ক্যারলের একটা বাংলা অ্যাডাপ্টেশন করবেন, বাংলাদেশি প্রেক্ষাপটেই করবেন। তো উনি যখন প্রথমে আমাকে বলেন উনার এই আইডিয়াটা ছিল, তখন আমি চিন্তা করি যে বাংলাদেশে এই উৎসব বা ক্রিসমাস ক্যারলের ব্যাপারটাকে কিভাবে আনা যায়। তখন আমি বললাম যে আমি মোহাম্মদপুরে থাকি, তো এখানেই একটা কমিউনিটি বেসড লাইফ আছে, এখানে বিচিত্র চরিত্র আছে, রিয়েল লাইফ নানা অ্যাডাপ্টেশন। রিয়েল লাইফ অ্যাডাপ্টেশন যদি আমি করতে পারি, তো এখানে যদি ওই স্ক্রুজের ক্যারেক্টারটাকে একটা জাহাঙ্গীর বানিয়ে দেই এবং তার জীবনটাকে ওইরকমই লোনলি বানাই, এবং শুধু যে আমরা পুরোপুরি ক্রিসমাস ক্যারলকে ফলো করব সেরকম ছিল না, আমরা আমাদের মতো করে অ্যাডাপ্ট করেছি, যে এখানে নস্টালজিক অনেক কিছু ছিল। ওই সময় ৯০-এর দশকের আমাদের নস্টালজিয়ার ফিলগুলো ছিল, ক্যাসেট প্লেয়ার ছিল, চিঠি ছিল, মিউজিক ছিল। তো তানিম ভাই তো নিজেও পুরোটাই তানিম ভাইয়ের প্ল্যান, এবং আমরা এক্সিকিউট করেছি। আমরা স্ক্রিন প্লেতে আমাদেরকে উনি ছেড়ে দিয়েছিলেন, বলেছেন যে তোমাদের কাছে যেটা মনে হয় ভালো। আমরা একটা ডিফারেন্ট টাইপের চলচ্চিত্র দেখতে চাই, গদবাঁধা চলচ্চিত্র আমরা দেখতে চাই না। আমরা এমন একটা চলচ্চিত্র দেখতে চাই যেটা হচ্ছে পরিবার নিয়ে যেন সবাই দেখতে পারে, এবং সুস্থ ধারার একটা সিনেমা। এক ধাঁচের সিনেমা হয়ে যাচ্ছে আমাদের বেশি। তো উনি চাচ্ছিলেন যে আমরা যেন একটা ডিফারেন্ট কিছু নিয়ে আসতে পারি। তো আমি আর স্বাধীন মনে হয় ওই ক্ষেত্রে কিছুটা হলেও সফল হয়েছি, যেহেতু উৎসব মানুষের মন জয় করেছে এত, এবং এখন পর্যন্ত মানুষ আমাকে চিনলে উৎসব দিয়েই চেনে। এখন জানি না সামনে বনলতা দিয়ে চিনতে পারে কিনা। অবশ্যই, অবশ্যই। তো সেটাই আর কি, উৎসবের জার্নিটা অসাধারণ ছিল। সেটা বললে অনেক বড় হয়ে যাবে, আসলে আমি আপনার সময় এত নিব না, আবার আপনার হয়তো শুনতে ভালোও লাগবে না সব কথা। না, অবশ্যই অন্য একদিন আমরা বসে এটা নিয়ে আলোচনা করব। যেহেতু তানিম নূর ভাইয়ের কথা বললেন, তো আমি একটু জানতে চাই আপনার জার্নিটা তানিম ভাইয়ের সাথে কিভাবে শুরু হলো? এটা তো তানিম ভাইয়ের জার্নিটা, আমার মনে হয় যে আমি না নিয়তিতে অনেক বিশ্বাস করি। কারণ তানিম ভাই ওই সময় এরকম অবস্থা ছিল, স্বাধীন তো কাইজার লিখেছে হুম। তানিম ভাইয়ের সাথে, সুষময় ছিল। তো
আমি যখন এসেছি তখন স্বাধীনের ব্যক্তিগত কিছু সমস্যা ছিল, তার পারিবারিক সমস্যার কারণে স্বাধীন তানিম ভাইয়ের জন্য লিখতে পারছিল না। তো ওই সময়ে আমি আসি, তো অন্য একটা প্রজেক্টে লেখার জন্য শুরু হয়। সো ওইটা আমি লিখি, লেখার পরে তানিম ভাইয়ের আমার লেখা হয়তোবা তার পছন্দ হয়েছে, এবং তিনি তিনি যেই ফিল্ম মেকিং ফিলোসফিতে বিলিভ করেন আমিও সেই একই রকমের বিলিভ করি। উনার হয়তোবা ধারণা ছিল না যে আমি ওইরকম ওইটা ম্যাচ করতে পারবো। সো আমার লেখা দেখার পর থেকেই উনি আমার সাথে আলাপ করেন। উনি একদিন আমাকে অফিসে ডাকেন আলাদাভাবে। উনি কিন্তু উনাদের রাইটারের সাথে ওনার একদম আত্মিক সম্পর্ক থাকে। উনি কখনোই আমাদেরকে জাস্ট মেয়ার রাইটার ভাবেন না। তো উনি একদিন আমাকে ডাক দিয়েছেন অফিসে, আমাকে ডাক দিয়ে বললেন যে আসো তুমি গল্প করি। তো আমরা অনেকক্ষণ গল্প করেছি আমার পুরো ব্যাকগ্রাউন্ড সম্পর্কে, আমি কীরকম কোথায় পড়ালেখা করেছি, আমার ফ্যামিলি, আমার ফিল্ম মেকিং ফিলোসফি কী, বা রাইটিংয়ের ক্ষেত্রে আমার ইনফ্লুয়েন্স কী, সব কিছু জেনে শুনে তারপর কিন্তু ওনার জন্য আমি প্রথম লেখায় হাত দিই। তার মানে কি, মানে উনি একজন, ওনার সাথে যে বেজ রাইটার বা মূল রাইটারদের সাথে তাদের সাইকোলজি উনি আগে বুঝে নেন, তারপরে তাদের সাথে কাজ করেন। সো অ্যামেজিং এক্সপিরিয়েন্স। পরপর 2 বছর 2টা সিনেমা তানিম ভাইয়ের সাথে, দুইটাই দর্শকদের অসাধারণ সাড়া, এবং একটা বাংলা সিনেমার আমার মনে হয় একটা নতুন ডাইমেনশন ক্রিয়েট করার জন্য তানিম ভাই প্রেস পান সবার কাছ থেকে। আর উনি যেই সুযোগটা দিয়েছেন আমাদের ওইটা লেখার জন্য, আমাদের মতো ইয়াং জেনারেশন বা ইয়াং থট আমরা যেন বিগ স্ক্রিনে যেন নিয়ে আসতে পারি, এটার জন্য তানিম ভাইকে মানে 100% থ্যাঙ্কস। তো স্বাধীন ভাইয়ের বিষয়ে একটু আসতে চাই। বর্তমানে তো স্বাধীন ভাই এবং আপনারা একদম স্টার জুটি স্ক্রিন প্লে এবং ডায়লগের ক্ষেত্রে। তো আপনাদের কেমিস্ট্রিটা সম্পর্কে একটু বলতেন যদি। আসলে আমি এই যে তানিম ভাইয়ের সাথে ব্যাপারটা যেটা বললাম, সেম জিনিসটাও কিন্তু স্বাধীনের সাথেও আমার হয়েছিল। স্বাধীনও আমার সাথে প্রথমে যখন আমি পরিচিত হই, তখন ও আমার সাথে প্রায় 1.5-2 ঘন্টা আলাপ করে, আমরা একটা আড্ডা দিই, যেরকম আপনি ক্যাজুয়াল আড্ডা দিচ্ছিলাম, ওরকমই একটা ক্যাজুয়াল আড্ডা দিই। তো ও 2.5 ঘন্টার মধ্যে বুঝে ফেলে যে আসলে ও ও কিন্তু এর আগে কারোর সাথে কোলাবোরেট করেনি, মানে কো রাইটার হিসেবে কো রাইটার হিসেবে কেউ ছিল না, ও নিজেই লিখতো। তো ও তখন আমার সাথে কথা বলে তখন বুঝতে পারে যে এই জীবনের প্রথমবার কারোর সাথে সে কোলাবোরেট করবে, এবং সেটা আমি। এবং আমরা আমাদের কাজের প্রসেসটা সম্পর্কে যদি বলি আমি, তো অনেকেই আমাকে প্রশ্ন করেন যে দুইজনে আপনারা লেখেন কিভাবে, কাটটা থাকবে কাটটা থাকবে না, মাইন্ডসেটটা কিভাবে হবে, বা আমাদের মধ্যে কি কখনো দ্বিমত পোষণ হয় কখনো, বা কখনো মনোমালিন্য হয় যে আমি এটা লিখেছি স্বাধীন এটা রাখলো না, অথবা স্বাধীন এটা লিখেছে আমি রাখলাম না, এরকম না। এটার বেসিক কারণ হচ্ছে আমাদের একটা রুল আছে। আমার কাছে যে রুলটা হচ্ছে, আমরা আমাদের ইগোটাকে, ব্যক্তিগত যে ইগো, যে ইগোটাকে আমরা বাসার ফ্রিজে রেখে আসি। ওয়ান্ডারফুল ইগো, হ্যাঁ, ওয়ান্ডারফুল থিং টু ডু। হ্যাঁ, কারণ ক্রিয়েটিভ কাজে আপনি যদি ইগো নিয়ে বসেন, যখন কোলাবোরেট করছেন আগের সাথে, তখন না দিন শেষে ওই কাজটা ভালো হবে না। দিন শেষে রয়ে যাবে আপনার শুধু ইগোটাই, কাজটা আর ভালো হবে না, ডেলিভারেট হবে না। তো কিছু কিছু জিনিস আমি ভালো লিখি, আবার কিছু কিছু জিনিস স্বাধীন ভালো লেখে, আবার কিছু কিছু জিনিস আমরা দুইজনে একসাথে বসে লিখি। হ্যাঁ, আমাদের পার্টনারশিপটা এরকমভাবে হয়। সো আমরা সাইকোলজিক্যালি একই রকমভাবে যখন চিন্তা করতে পারি, তখনই আমরা লিখতে বসি। তার আগ পর্যন্ত আমরা কথা বলি, গল্প নিয়ে আলাপ করি, কিভাবে এই সিনেমাটা করব, কিভাবে লিখবো, স্ক্রিন প্লে কীরকম হবে, ডায়লগ কীরকম হবে, পুরোপুরি সেম পেজে না আসা পর্যন্ত আমরা কখনো লেখায় হাত দিই না। সো এই পার্টনারশিপটা এখন পর্যন্ত ওয়ার্ক করছে, এবং স্বাধীন তো অসাধারণ একজন লেখক। আমি জানি না আমি কতটুকু ভালো, বাট আমি চেষ্টা করি। আমি এই জার্নিটাতে এই পরপর 2টা সিনেমা লেখা একসাথে, বা পরপর 2 বছর, এটা চারটিখানি কথা না, আসলে এক্সিকিউট করাটাও একটা বড় ব্যাপার। সো করতে পেরেছি, এই জন্য আমি হয়তো আপনার সামনে বসে আছি। না, আপনি বললেন পরপর 2টা, আর একটাও তো আসছে, আমরা তো জানি। হ্যাঁ, সেটা তো মানে আমাদের পেরিফেরির বাইরে যে একটা নতুন কাজ আর কি। সো সঙ্গত কারণে ওই কাজে ইনভলভ হওয়া, কারণ গল্পটা হয়তোবা আমাদের দুজনকে একটু হিট করে, একটা ডিফারেন্ট টাইপের কাজ হবে। তো যেহেতু আমরা একটু পরে ঢুকেছি ওখানে, সংলাপে আছি, সংলাপটা কিরকম ডিফারেন্ট করা যায় সেটাই চেষ্টা করছি। এখন বাকিটা অডিয়েন্সই বলবেন ওটা রিলিজ হলে সামনে। এই বিষয়ে তো আপাতত অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট আসলে আপনারা জানতে পারবেন যে কতটুকু আমাদের ইনফ্লুয়েন্স আছে, কতটুকু নেই। আই হোপ ইউ গাইজ উইল রক ইন দ্যাট ফিল্ম। আর আরেকটা বিষয় একটু জানতে চাই, আপনি তো আসলে খুবই মেরিটোরিয়াস একজন ছাত্র, জাহাঙ্গীরনগর থেকে ইকোনমিক্সে মাস্টার্সে খুবই ভালো রেজাল্ট করেছেন, এবং তারপর আসলে রাইটিং বা স্ক্রিন প্লের মতন এরকম একটা আনসার্টেন প্রফেশনের দিকে আপনাকে কোন জিনিসটা ইন্সপায়ার করলো, বা
আপনি আসলে কিভাবে সিলেক্ট করলেন যে আমি আসলে একটা সেটেলড বা সিকিউরড ক্যারিয়ার রেখে আমি আসলে একটা আনকনভেনশনাল ওয়েতে যেতে চাই? না, শুরুটা এরকম হয়েছিল যখন জাহাঙ্গীরনগরে তো ৬ বছর পড়ালেখা করেছি, অনার্স মাস্টার্স শেষ করেছি। যখন গ্র্যাজুয়েশন শেষ করলাম, হাতের কাছে অনেক অপশন ছিল। হুম। চাইলেই আমাদের আমাদের বাংলাদেশের অবস্থাটা কি? এখন বাংলাদেশের অবস্থা বলতে আপনি যে নিজের থেকে চিন্তা করে কিছু একটা করবেন বা আপনার প্যাশন ফলো করবেন, সেই জায়গাটাতে 100% আপনি কখনোই সিউরিটি দিয়ে বলতে পারবেন না। রিয়েলি টাফ না একদম। আপনি পারবেন, না আপনার প্যারেন্টসরা পারবে। সো বাসা থেকে তো চাপ থাকেই যে তুমি যে এই বিষয়ে পড়ালেখা করেছো সেই বিষয়টা নিয়েই কিছু একটা হয়তোবা করো। আগাও, কোনো চাকরি-বাকরি করো। চেষ্টা যে করিনি তেমন না। চেষ্টা অবশ্যই করেছি। কিন্তু না, দিন শেষে না আমার মনটা চাচ্ছিল না। আমি না কেন, আমি ছোটবেলা থেকেই এরকম যে আমার যেটা ভালো লাগে না, ওইটা আসলেই ভালো লাগে না। আমি পারি না। I can't fake it. হ্যাঁ? আমি বললাম যে যদি যেটা ভালো লাগে না সেটা যদি করে বাঁচতে পারবো, চলতে পারবো। কিন্তু দিন শেষে বাঁচতে মানে মা ইয়েটা ফিলটা হবে একটা না সময় আরকি। আত্মতুষ্টির জায়গা থেকে আসলে আমি তখন দেখব যে আমার প্রত্যাশা যেটা ছিল বা আমার স্বপ্ন যেটা ছিল, ওই স্বপ্নের ঝুলি একদম শূন্য, ফাঁকা হয়ে গেছে। এবং এই ফাঁকা অবস্থায় আমি আসলে লাইফটা অনেক ছোট। হ্যাঁ, স্ট্রাগল ছিল। আমি এমন না যে হুট করে পপুলারিটি পেয়েছি বা হুম। কিছু একটা লিখেছি। উৎসব লেখার আগেও আমি স্ট্রাগল করেছি। আমার আগের ওয়েব সিরিজ ছিল মার্কিউলিস ১ম টা। ১ম টাতে আমি তেমন সফলতা অর্জন করিনি। তারপরে আমি পুরোপুরি নিজের থট প্রসেস, রাইটিং প্রসেসটাকে ঢেলে সাজিয়েছি। আমি পড়েছি, জেনেছি স্ক্রিন প্লে কিভাবে হয়, ফিল্ম কিভাবে লিখতে হয়। মানে আমার ছোটবেলা থেকেই টার্গেট ছিল বা লেখার সময় থেকেই টার্গেট ছিল। যখন ফিল্ম দেখতাম বলতাম যে এটা লেখে কিভাবে? সবচেয়ে সহজ তো মনে হয় লেখা। পরে এসে দেখলাম যে না, ইটস ওয়ান অফ দ্য ফিল্ম মোস্ট টাফেস্ট ওয়ার্ক। ওয়ান অফ দ্য টাফেস্ট ওয়ার্ক আরকি। আমি বললাম যে হ্যাঁ, আপনার লিখতে তো একটা পেন্সিল আর পেপার লাগে। আকিরা কুরোসাওয়া যেটা বলেছিল যে স্ক্রিন প্লে লিখতে পেন্সিল আর পেপার লাগে, কিন্তু থটটা আপনি কোথা থেকে নিয়ে আসবেন? ইওর ভিশন। হ্যাঁ, ওই ভিশনটা কোথা থেকে নিয়ে আসবেন? ওইটার জন্য আপনার যথেষ্ট পড়তে হবে, জানতে হবে, অবজার্ভ করতে হবে। হ্যাঁ, আপনার কাছ থেকে, আপনার সাথে কথা বলে আমি আপনার চরিত্রটাকে নিয়ে যাচ্ছি। হয়তোবা হুম। আমি আপনাকে কেন্দ্র করেই কোনো চরিত্র লিখতে পারি। যেটা আপনার শ্যাডো হতে পারে একটা। সো এরকম আরকি। সো জার্নিটা খুবই আনসার্টেন ছিল, স্ট্রাগল ছিল, ভয়ংকর ধরনের, কি বলবো, ডিসস্যাটিসফ্যাকশনও ছিল এক পর্যায়ে যে সবসময় তো আপনি সফলতা সবসময় পান না। আবার যখন উপরওয়ালা দেন তখন সবসময় একদম ছাপ্পার ফাড়কেই দেন, এরকম হ্যাঁ। বলে না? সো এইটার জন্য আমি আসলে অনেক বেশি কৃতজ্ঞ আমার পরিবারের প্রতি। আমার ফ্যামিলি আমাকে যেই পরিমাণ সাপোর্ট দিয়েছে যে এরকম একটা ডিফারেন্ট প্রফেশনে এসেও যেন আমি শাইন করতে পারি, এটার জন্য একটা প্রপার ফ্যামিলি, ফ্যামিলি একটা ব্যাক হ্যাঁ, প্রয়োজন হয়। ফ্যামিলি এনভায়রনমেন্ট দরকার এবং ব্যাকিং দরকার। বাবা-মা বা আমার ওয়াইফ বা আমার ভাই, আমার আত্মীয়স্বজন যারাই আছেন তারা যে এইরকম সাপোর্ট দিয়েছেন এবং তারা এখন যখন আমার নামে লেখা দেখেন যে প্রশংসা করছে সবাই, হ্যাঁ, ছবি দিয়ে শেয়ার করছে যে আমার ভাই লিখেছে অথবা উনি সামিউল লিখেছে, এটা স্বাধীন লিখেছে। আসলেই খুবই ভালো লাগে। তো এই যে আমি দিন শেষে সফল। কিছু ক্ষেত্রে হলেও সফল। ভবিষ্যৎটা সামনেই বলে দেবে আরকি কিরকম হবে। আশা করি তারা এই কনটেন্টটিও দেখে বেশ খুশি হবেন। তবে ছোট একটা জিনিস জানতে চাই, সেটা হচ্ছে মানে আপনার কি কোনো অনুপ্রেরণা ছিল লেখার প্রতি? মানে কার অনুপ্রেরণায় আপনি আসলে লেখালেখির দিকে আসলে ঝুঁকলেন? লেখার অনুপ্রেরণা বলতে আমি ছোটবেলায় নানা বাড়িতে বড় হয়েছি হুম। কিশোরগঞ্জ। আমার নানা একজন লেখক ছিলেন। উনি কবিতা লিখতেন। উনি সরকারি চাকরিজীবী ছিলেন, কিন্তু উনার প্যাশন ছিল কবিতা লেখা। কিন্তু তিনি কোনো সময় কোনো বই বের করেননি। উনি শুধু লিখেই গেছেন। উনার পান্ডুলিপিগুলো আমরা পড়তাম। উনি পড়েও শোনাতেন। সো নানা সবসময় বই পড়তে পছন্দ করতেন। তো আমি ওইখান থেকেই না বইগুলো দেখতাম যে এটা পড়ি। পড়তে আমার একসময় মনে হয়েছে যে লিখি, লিখে দেখি কেমন লাগে। হ্যাঁ? এটা তো হয়তোবা আমিও লিখতে পারি। আমার মাথায় তো ইউ চিন্তা আছে। স্টার্টেড টু এক্সপ্লোর। হ্যাঁ, তখন আমি এক্সপ্লোর করা শুরু করলাম। ওই নানার বুকশেলফ থেকে আজকে আমি এখানে আসছি আরকি। একটা আমার উনার যে বুকশেলফগুলা, বইগুলা, ওই বইগুলা দেখতে ওই পাতাগুলো কখন যে স্ক্রিপ্টে রূপান্তরিত হয়ে গেছে এই সময় জুড়ে আরকি, এটা একটা হিউজ জার্নি, ওটাও একটা লং স্টোরি। বাট আমার নানা স আমার জন্য খুব বড় একটা ইনফ্লুয়েন্স। আর আমার বড় ভাইও আমাকে সবসময় ব্যাক করেছে এবং সে আমাকে বলেছে, "তুমি তোমার প্যাশন ফলো করবে। হ্যাঁ, তুমি এডুকেশন পড়ালেখা করেছো, ইকোনমিক্সে করেছো, ঠিক আছে, ওকে। বাট ডু হোয়াট ইউ লাভ টু ডু।" সো আমি সেটাই করি। আপনার নানার প্রতিও কৃতজ্ঞতা। আপনার নানার ইন্সপিরেশন না পেলে হয়তো আমরা এত সুন্দর, সুন্দর দুটো সিনেমা আমরা বাংলাদেশে পেতাম না। তো আমি আশা করি আপনি এবং স্বাধীন ভাই এবং আপনার নিজেরও আরো সুন্দর, সুন্দর অনেক কাজ হবে বাংলা সিনেমার প্রতি, এবং বাংলা সিনেমা প্রেমীরা অলওয়েজ আপনাদের প্রতি কৃতজ্ঞ থাকবে। তো দর্শকবৃন্দ, আজকে এই পর্যন্তই। আজকের এই বিশেষ আয়োজনে আপনাদের সকলকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আমি সুপ্রিয় আজকে এখান থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী কোনো এপিসোডে। ধন্যবাদ।